হ্যালো এভরিওয়ান, প্রিপারেশন এসপিতে তোমাদের সকলকে স্বাগত। তো আজ আমরা আপার প্রাইমারি একটি পেপার সলিউশন করতে চলেছি ইংলিশ অবভিয়াসলি ল্যাঙ্গুয়েজের। তো মোটামুটি এখানে বলা যেতে পারে 30টা কোয়েশ্চেন আসে, যার মধ্যে 15 নাম্বার থাকে কম্প্রিহেনশন থেকে, আর 15 নাম্বার সেটি আসে হচ্ছে পেডাগজি থেকে। তো আমরা সেটি সলিউশন করতে চলেছি। ওকে, তো চলো আমরা উইথাউট এনি ডিলে আমরা স্টার্ট করে দিই। তো এখানে একটি পোয়েম দেওয়া আছে। তো পোয়েমটির নাম হচ্ছে ফিউটিলিটি। ফিউটিলিটি মানে হচ্ছে ইউজলেসনেস, মানে হচ্ছে যেটার কোনো কোনো কার্যকারিতা নেই, ঠিক আছে, ফিউটিলিটি। নাও মুভ হিম ইনটু দ্য সান, মানে এখানে কবি বলতে চাইছে যে কাউকে একজন, আমি একটু ব্যাকগ্রাউন্ডটি বলে নিই। এখানে ফিউটিলিটি কবিতাটি হচ্ছে লেখা হয়েছে উইলফ্রেড আওয়েন দ্বারা। তিনি ছিলেন একজন সোলজার, যিনি বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ করেছিলেন এবং তিনি খুব কম বয়সে মারা গেছিলেন, 25 ইয়ার্স অনলি। তো এই উইলফ্রেড আওয়েন তার খুব একটি প্রিয় বন্ধুকে, যে আন্ডারগ্রাউন্ড টানেল হয় না, বিশ্বযুদ্ধের সময় হতো বা এখনও যে কোনো যুদ্ধ হলে সেলার বলা হয় তাকে, যাতে সৈন্যরা যাতে আহত না হয় ওপরের গোলাগুলিতে। তো এই আন্ডারগ্রাউন্ড সেলারে তার সব থেকে যে বেস্ট ফ্রেন্ড ছিল, তো সে মারা গেছিল এবং পোয়েটকে সেখানে ওই একই সাথে তার প্রিয় বন্ধুর যে ডেড বডি ছিল তার সাথে কিন্তু থাকতে হয়েছিল, ঠিক আছে, বিকজ বাইরে তিনি বেরোতে পারছিলেন না। তো ওই যে মেন্টাল পেন বা অ্যাগনি, সেখান থেকে তার রিয়েলাইজেশন হয় যে এই যে পোয়েট এই যে ওয়ার হচ্ছে চারপাশে, তো এতে কোনো রকম ইউজফুল ব্যাপার কিছু নয়। ওয়ার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আ কাইন্ড অফ ফিউটিলিটি, ঠিক আছে, এর কোনো ব্যবহারিক গুরুত্ব নেই। রাদার এটা একমাত্র ওয়ার মঙ্গারদের কনস্পিরেসি। মেনলি ওয়ার মঙ্গার্স মানে কি, যারা যুদ্ধ বাধায়। তো যা অফিসিয়ালসরা হচ্ছে যারা হায়ার ক্লাস বা যারা হচ্ছে পাওয়ার হোল্ড করে যারা নিজেদের হাতে, তো তারা জাস্ট নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য ওয়ার করে, বাট আলটিমেটলি দ্য কমনার্স বা সাধারণ মানুষরাই হচ্ছে তাদের জীবন বা প্রাণ হারায়। তো এইটাই হচ্ছে মেনলি এই পোয়েমটা এবং উইলফ্রেড আওয়েনের পোয়েমের জাস্ট মিনিং, বা তুমি সামারি বলতে পারো যে এইটাই ছিল তার টপিক, এবং ঘুরিয়ে ফিরে এগুলো নিয়েই তিনি লিখতেন। মাত্র 25 বছর বেঁচে ছিলেন এবং তারই মধ্যে এটি একটি পোয়েম। ওকে, তো চলো, সো মুভ হিম ইনটু দ্য সান। আমরা বুঝতেই পারছি এখানে হিম অর্থে যে একজন ডেড সোলজারের কথা বলা হচ্ছে, তাকে সূর্যের আলোতে নিয়ে চলো। জেন্টলি ইটস টাচ অ্যাভোক হিম ওয়ান্স। এই ইটস টাচ মানে হচ্ছে এখানে সানস বলা হচ্ছে, ঠিক আছে, মানে সূর্যের আলো এক সময় তো তাকে জাগিয়েছিল। কোথায় জাগিয়েছিল না, অ্যাট হোম, তার বাড়িতে। হুইসপারিং অফ ফিল্ডস আনসোন, তাকে জাগিয়ে বলেছিল যে তাড়াতাড়ি জেগে ওঠো, মানে তার কানে ফিসফিস করে বলে গেছিল যে তাড়াতাড়ি জাগো, বিকজ দ্য ফিল্ডস আর স্টিল আনসোন, মানে ফিল্ডস হচ্ছে এখনো অবপিত হয়েই পড়ে আছে, তার মানে এখনো বপন হয়নি, ঠিক আছে। অলওয়েজ ইট ওক্স, তো এই লাইনটা থেকে আমরা অ্যাজিউম করতে পারি যে পসিবলি যে মানুষটি মারা গেছে সেটা হচ্ছে তার ইনিশিয়াল লাইফে, তার আগের লাইফে, কিন্তু আগের লাইফ মিনস এই সৈন্যতে যোগ দেওয়ার আগে কিন্তু সে কিন্তু একটা ফার্মার ছিল। ওকে, তো এটাই বলা হচ্ছে। অলওয়েজ ইট অ্যাওক হিম ইভেন ইন ফ্রান্স, ইভেন যখন সে ফ্রান্সে ছিল তখনও পর্যন্ত তাকে এটা জাগিয়ে তুলেছিল, ঠিক আছে। আনটিল দিস মর্নিং, আজ সকালে পর্যন্ত জাগিয়ে তুলেছে। অ্যান্ড দিস স্নো, এই যে স্নো মানে এই বরফ বা তুষারপাত হচ্ছে, এর মাঝখানেও কিন্তু তাকে জাগিয়ে তুলেছিল কে না, সূর্যের আলো। ইফ এনিথিং মাইট রাউজ হিম নাও, যদি এমন কিছু থেকে থাকে যেটা কিনা তাকে এখন এই মুহূর্তে জাগিয়ে তুলতে পারে, দ্য কাইন্ড ওল্ড সান উইল নো, মানে এই যে দয়ালু এবং বৃদ্ধ সানই কিন্তু সেটা জানে। কাইন্ড কেন, বিকজ এই সূর্যই হচ্ছে একমাত্র আমাদের প্রাণের সঞ্চার করে, এবং আমরা জানি সূর্য না থাকলে আমাদের পৃথিবী কিন্তু থাকতো না। শুধু পৃথিবী নয়, গোটা সৌরজগতই থাকতো না। নাও থিঙ্ক, মানে পোয়েট এখানে বলছে সবাইকে যে ভাবো তো, হাউ ইট ওয়েকস দ্য সিড, কীভাবে একটা সিড মানে বীজকে, যেটা কিনা একদম মাটির নিচে সুপ্ত দশায় থাকে, কীভাবে এই সুপ্ত দশা থেকে তাকে জাগিয়ে তোলে। ওক ওয়ান্স দ্য ক্লেজ অফ আ কোল্ড স্টার, কোল্ড স্টার স্ট্যান্ডস ফর আর্থ, ঠিক আছে। আমরা জানি যে আর্থের আইসেজ ছিল, ঠিক আছে, মানে যখন আর্থে কোনো রকম প্রাণ ছিল না তখন বরফে ঢাকা ছিল। তো এটা হচ্ছে সেই সূর্যেরই টাচ, ঠিক আছে, সূর্যেরই সান রেজ, যেটা কিনা এই কোল্ড স্টার আর্থকে জাগিয়ে তুলেছিল। আর ক্লে মানে এখানে মাটি অর্থে, ঠিক আছে, তো মাটি থেকে প্রাণ সঞ্চার করেছিল, বা বলতে পারো বরফ গলিয়ে মাটি থেকে গাছ
গাছ মানে আর কি সিড জাগিয়ে তুলেছিল, ওকে, গাছ বের করেছিল। নাও আর লিম্স সো ডিয়ার অ্যাচিভড, আর সাইডস ফুল নার্ভড স্টিল ওয়ার্ম, টু হার্ড টু স্টির। এটা মানে কি? আর লিম্স সো ডিয়ার অ্যাচিভড, লিম্স মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, যে লিম্স আর সো ডিয়ার অ্যাচিভড মানে এটা হচ্ছে এর মানে যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কত যত্ন সহকারে আস্তে আস্তে আমরা সেটা একটা ম্যাচিওর স্টেজে গিয়ে আমরা নিজেদের অ্যাচিভ করি। মানে ছোটোবেলায় আমরা জানি আমাদের হাত পা অত শক্ত সবল থাকে না, বাট যখন একটা মানুষ ইউথে যাকে, ইউথ বা টিনেজ বা একটা নির্দিষ্ট বয়সে, ধরো 25, 26, এই টাইমে একদম ইউথের একদম পিক, তো সেই সময় এত ডিয়ার এই যে জিনিসটা অ্যাচিভড হয়েছে। আর সাইডস মানে হচ্ছে এখানে বডি, আমাদের বডি যেটা হচ্ছে ফুল নার্ভড মানে হচ্ছে ফুল ম্যাচিওর, স্টিল ওয়ার্ম, তার মানে এক্ষেত্রে ওই ডেড বডিটার কথা বলছে, যেটা এত তার লিম্সগুলো এত ডিয়ারলি অ্যাচিভড হয়েছিল, তার বডিটা এখনও ফুল নার্ভড, স্টিল ওয়ার্ম, ঠিক আছে, রক্ত এখনও গরম। তো এটা কি খুব কঠিন হবে তাকে এখনও নাড়ানো, মানে নাড়ানো ইন দ্য সেন্স তাকে পুনরায় প্রাণের সঞ্চার ঘটানো খুবই কি কঠিন হবে? ওয়াজ দিস ফর দিস দ্য ক্লে গ্রিউ টল। নাও এখানে একটা বিবলিক্যাল অ্যালিউশন আছে, এখানে ক্লে স্ট্যান্ডস ফর বডি, ঠিক আছে, মানে বাইবেল ওয়াইজ এটা বলা হয় যে গড হচ্ছে ক্লে থেকে মানে মাটি থেকেই আর কি মানুষকে তৈরি করেছিল। তো তাই জন্য এখানে বলা হচ্ছে যে ওয়াজ ইট ফর দিস দ্য ক্লে গ্রিউ টল, মানে এই জন্যই কি আমাদের বডিটা এত টল, মানে হচ্ছে এখানে শুধুমাত্র লম্বা চওড়া বলতে এটাই নয়, এটা মানে এখানে ফুল অফ ম্যাচিওরিটি এটা বোঝানো হচ্ছে। মানে এই দিনটার জন্য যে এরকম অকালে প্রাণ হারাবে, এই কারণেই কি এত কষ্ট করে এতদিন বেঁচে থেকে বড় হয়েছিল। অর হোয়াট মেড ফ্যাচুয়াস সানবিমস টয়েল, ফ্যাচুয়াস মানে হচ্ছে ফুলিশ, ঠিক আছে, ফুলিশ বা ইডিয়েট। তো এই যে এখানে বোকা, কিছুক্ষণ আগে দেখো বলছিল যে কাইন্ড ওল্ড সান, এখন সেই সানকেই বলছে ফ্যাচুয়াস মানে হচ্ছে ফুলিশ। এই যে বোকা সানবিমস, টয়েল মানে হচ্ছে কষ্ট করা বা হার্ড ওয়ার্ক করা, তো কি দরকার ছিল এটা হচ্ছে এখানে হার্ড ওয়ার্ক করবে, ঠিক আছে। এই সানবিম, এই যে বোকা সানবিম যেটা এত কষ্ট করে প্রাণের সঞ্চার ঘটালো পৃথিবীতে, এখানে পরের লাইনে বলেও দিচ্ছে যে টু ব্রেক আর্থ স্লিপ অ্যাট অল, যে কি দরকার ছিল, যে পৃথিবী যে ঘুমন্ত অবস্থায় ছিল, নিদ্রামগ্ন অবস্থায় ছিল, তো সেটাই তো ভালো ছিল, কি দরকার ছিল এত কষ্ট করে এরকম যদি প্রাণই হারাবে বা যে ইউথরা তাদের প্রাণই হারিয়ে দেবে, তাহলে তো দরকার ছিল না পৃথিবীতে প্রাণ সঞ্চার করানোর। ওকে, তো অবশ্যই আমরা বুঝতে পারছি এখানে কবি লাস্ট কিছু লাইনের মাধ্যমে স্যাটায়ার করছে, ঠিক আছে, ব্যঙ্গ করছে। তো এই ছিল আমাদের পোয়েমটি। চলো এবার আমরা সলিউশনসগুলো করে নিই কোয়েশ্চেনের, ঠিক আছে। দ্য ভেরি ফার্স্ট কোয়েশ্চেন, দ্য মিনিং অফ দ্য লাইন ওক ওয়ান্স দ্য ক্লেজ অফ আ কোল স্টার ইজ, ঠিক আছে, এটার মানে কি? অপশন নাম্বার বি উইল বি কারেক্ট আনসার। যেহেতু কোয়েশ্চেন পেপারটি অনেক বড়, 30 কোয়েশ্চেন আমাদের সলিউশন করতে হবে, তাই জন্য আমি জাস্ট উত্তরগুলো বলে দিচ্ছি, ঠিক আছে। ওকে, নেক্সট কি? ইফ এনিথিং ইজ কেপেবল অফ অ্যাওয়েকেনিং হিম, ইট ইজ দ্য সান অ্যালোন নোজ, ঠিক আছে, এখানে অপশন নাম্বার বি উইল বি কারেক্ট আনসার। এবং কেন এটা হবে? বিকজ দেখো এখানে এই জিনিসটা দেওয়া আছে যে ইফ এনিথিং মাইট রাউজ হিম নাও, দ্য কাইন্ড ওল্ড সান উইল নো, এটা শুধুমাত্র ওই কাইন্ড ওল্ড সানটাই জানে। তো এই কারণে দ্য আনসার উইল বি অপশন নাম্বার 2, ঠিক আছে। নাও 33 নাম্বার কোয়েশ্চেন কি আছে? দ্য পোয়েট আর্জেস টু মুভ হিম ইন্টু দ্য সান বিকজ, কেন তাকে বলছে যে আর্জ মানে হচ্ছে বলা, রিকোয়েস্ট করা, কেন রিকোয়েস্ট করছে যে তাকে সানের কাছে নিয়ে যাও? বিকজ ইট ওক হিম ওয়ান্স আর্লিয়ার, এটা তাকে আগে একবারও জাগিয়ে তুলেছে, ঠিক আছে। নাও দ্য সান অলওয়েজ ওক হিম ইন ফ্রান্স, অপশন নাম্বার 4 উইল বি কারেক্ট আনসার, অপশন নাম্বার ডি। নাও 35 কোয়েশ্চেনে কি আছে? ওয়াজ দিস ফর দিস ডে গ্রিউ টল, এখানে ডে হবে না, এখানে দ্য ক্লে হবে, ঠিক আছে। এই জন্যই কি শুধুমাত্র এই ক্লেটা মানে হচ্ছে বডিটা এতটা বেড়ে উঠেছিল? তো এটা হচ্ছে মেটাফরের উদাহরণ। মেটাফর মানে হচ্ছে কম্প্যারিজন করা হয় যখন একটা ইমপ্লিসিট কম্প্যারিজন থাকে, ঠিক আছে। ইমপ্লিসিট মানে হচ্ছে পরিষ্কারভাবে বলা থাকে না, জাস্ট একটা আবঝা একটা কম্প্যারিজনের টাচ দেওয়া থাকে। সেক্ষেত্রে সিমিলি মানে হচ্ছে যেখানে পুরোপুরিভাবে কম্প্যারিজনটি অ্যাজ বা লাইক এই সমস্ত দিয়ে মেনশন করে দেওয়া থাকে, ঠিক আছে। তো এক্ষেত্রে কার সাথে কার তুলনা করা হচ্ছে? এখানে দেখো একটা ট্রিজের সাথে তুলনা করা হচ্ছে, এখানে ক্লেকে, ঠিক আছে। একটা বডির সাথে কাকে তুলনা করা হচ্ছে? ক্লে স্ট্যান্ডস ফর বডি।
বডির সাথে কাকে তুলনা করা হচ্ছে, একটা ট্রিকে, ঠিক আছে। তো এই জন্য এটা আনসার হয়েছে মেটাফোর। নাও হোয়াট মেড ফ্যাচুয়াস সানবিমস টয়েল। তো ফ্যাচুয়াস সানবিমস, দেখো এখানে সূর্য কিন্তু বেসিক্যালি কোনো মানুষ কিন্তু নয়, কিন্তু এখানে সূর্যকে ফুলিশ বলছে, তো মানুষের কোয়ালিটি অ্যাট্রিবিউট করা হচ্ছে, তো এই জন্য আনসারটা হবে অপশন নাম্বার 3, পার্সনিফিকেশন। নাও দ্য জেনারেল টোন অফ দ্য পোয়েম, দ্য জেনারেল টোন অফ দ্য পোয়েম ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ, যে লাস্টে বলে দিলাম আমি স্যাটিরিক্যাল, স্যাটিরিক্যাল মানে কি ব্যঙ্গাত্মক, ঠিক আছে, ব্যঙ্গাত্মক। সো অপশন নাম্বার সি উইল বি কারেক্ট আনসার। তো চলো এরপরে আমরা যে আরেকটি কম্প্রিহেনশন দেওয়া আছে সেটা আমরা পড়ে নিই। ওকে, নাও ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন 1927। তো সর্বপ্রথম কোনো একটা জিনিস যেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল যেটা হচ্ছে 1927, 1927। দ্য হার্ডি বয়েজ মিস্ট্রি স্টোরিজ আর আ সিরিজ অফ বুকস অ্যাবাউট দ্য অ্যাডভেঞ্চার্স অফ ব্রাদার্স ফ্র্যাঙ্ক অ্যান্ড জো হার্ডি, ঠিক আছে, যারা কিনা টিনেজ ডিটেকটিভস হু সলভ ওয়ান ব্যাফলিং মিস্ট্রি আফটার অ্যানাদার। মানে কি, এখানে একটা নোভেলের কথা বলা হচ্ছে, মানে স্টোরি, ঠিক আছে, স্টোরি বলা হচ্ছে। স্টোরিটার নাম কি, দ্য হার্ডি বয়েজ মিস্ট্রি স্টোরিজ, যেটা হচ্ছে একটা সিরিজ অফ বুকস, মানে হচ্ছে ভলিউম 1, ভলিউম 2, একটা বই নয় কিন্তু, ভলিউম 1, ভলিউম 2 এগুলো সবই হচ্ছে 1927 সর্বপ্রথম একে আনা হয়। এবং এটা কি নিয়ে অ্যাডভেঞ্চার না, এটা হচ্ছে ফ্র্যাঙ্ক এবং জো হার্ডি, এরা দুজনে হচ্ছে ভাই, এবং এরা হচ্ছে টিনেজেড ডিটেকটিভ, ঠিক আছে, এরা হচ্ছে টিনেজার ডিটেকটিভ যারা কিনা একটার পর একটা একদম খুব মিস্টেরিয়াস যে তোমার রহস্যগুলো আছে সেগুলোকে সলভ করেছে। ওকে, তারপর কি বলছে, দ্য হার্ডি বয়েজ ওয়ার সো পপুলার, এই হার্ডি বয়েজরা এতটাই বেশি পপুলার হয়ে গেছিলো অ্যামাং ইয়াং বয়েজ, ছোট ছোট বাচ্চাদের কাছে, দ্যাট ইন 1930s, মানে 1927 এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল, এবং 1930 এটা কি হয়েছে না, আ সিমিলার সিরিজ ওয়াজ ক্রিয়েটেড ফর গার্লস, মানে মেয়েদের জন্য একটা ওই একই ধরনের ওই যে ডিটেকটিভ স্টোরিজ ইন্ট্রোডিউস করা হয়, ফিচারিং আ 16-year-old ডিটেকটিভ ন্যান্সি ড্রিউ। ওকে, তো এখানে আমাদের 16, ওখানে বলেছিল শুধুমাত্র টিনেজ ডিটেকটিভস, মানে কি এই যে ফ্র্যাঙ্ক অ্যান্ড জো হার্ডি এরা ছিল টিনেজ ডিটেকটিভ, কিন্তু এখানে যে ন্যান্সি ড্রিউ এ হচ্ছে 16-year-old একজন ডিটেকটিভ, কিন্তু এ হচ্ছে লেডি, ঠিক আছে, লেডি মিনস এখানে গার্ল, অবশ্যই লেডি এখনো হয়নি। দ্য কভার অফ দ্য ভলিউম অফ দ্য হার্ডি বয়েজ স্টেটস দ্যাট, মানে এই যে কভার মানে ওই যে মলাটটা, এটা কি বলছে, দ্যাট দ্য অথর অফ দ্য সিরিজ ইজ ফ্র্যাঙ্কলিন ডব্লিউ ডিক্সটন, ঠিক আছে, এটা হচ্ছে অথরটা কে না, ফ্র্যাঙ্কলিন ডব্লিউ ডিক্সন। দ্য ন্যান্সি ড্রিউ মিস্ট্রি স্টোরিজ আর সাপোজিটলি রিটেন বাই ক্যারোলিন কিন, ঠিক আছে। তো ন্যান্সি ড্রিউ স্টোরিজটা কি মনে করা হয় যে কে লিখেছে না, ক্যারোলিন কিন লিখেছে। ওভার দ্য ইয়ার্স, মানে বছরের পর বছর, দো ফ্যান্স অফ বোথ দ্য সিরিজ হ্যাভ বিন সারপ্রাইজ টু ফাইন্ড আউট দ্যাট ফ্র্যাঙ্কলিন ডিক্সটন অ্যান্ড ক্যারোলিন কিন আর নট রিয়েল পিপল। মানে বলছে যদিও এটা বলা হচ্ছে যে এরা হচ্ছে লিখেছে, কভার পেজে এটা দেওয়া আছে যে এই যে ডিকসন এবং ক্যারোলিন কিন, কিন্তু এরা কিন্তু রিয়েল পিপল কিন্তু কেউ নয়, ঠিক আছে, মানে এরা কিন্তু অরিজিনালি অথার কিন্তু নয়, বিকজ দে আর নট রিয়েল পিপল, তারা প্রকৃতপক্ষে মানুষই নয়। হু দেন রোড দিস বুকস, তাহলে এই বইগুলোকে কে লিখেছে সেটা এবার এখন প্রশ্ন। নাও দ্য বুকস ওয়ার রিটেন থ্রু আ প্রসেস কল্ড ঘোস্ট রাইটিং। তো এই বইগুলোকে একটা প্রসেসে লেখা হয়েছে যেটাকে বলা হয় ঘোস্ট রাইটিং। তো ঘোস্ট রাইটিংটা কি না, আ ঘোস্ট রাইটার রাইটস আ বুক অ্যাকর্ডিং টু দ্য স্পেসিফিক ফর্মুলা, মানে যেমন ধরো একটা স্পেসিফিক ফর্মুলা দেওয়া আছে সেরকম অনুযায়ী হচ্ছে একটা ঘোস্ট রাইটার লিখে নেয়। ওয়াইল দে আর পেড ফর রাইটিং, তাদেরকে শুধুমাত্র টাকাই দেওয়া হয় রাইটিংয়ের জন্য, মানে তারা লিখবে আর তারা টাকা পেয়ে যাবে। দেয়ার অথরশিপ ইজ নট অ্যাকনলেজ, তারা যে অ্যাজ আ অথর তারা কোনোদিনই সেটা প্রকাশ করতে পারবে না। দেয়ার নেমস ডু নট অ্যাপিয়ার অন দ্য পাবলিশড বুক, এবং তাদের নামও কিন্তু কখনোই ওই বই যেটা পাবলিশ করা হবে তার মধ্যে কিন্তু তাদের নামটা কিন্তু লেখা থাকবে না। দ্য ইনিশিয়াল আইডিয়াস ফর দ্য হার্ডি বয়েজ অ্যান্ড দ্য ন্যান্সি ড্রিউ সিরিজ ডেভেলপড বাই এডওয়ার্ড স্ট্রেটমেয়ার। তো এই যে এডওয়ার্ড স্টেটমেয়ার যে বলছে এই দুটো জিনিসই, যেমন হার্ডি বয়েজ এবং ন্যান্সি ড্রিউ সিরিজ, এটা হচ্ছে ডেভেলপ করেছিল ঠিক আছে, এই মানুষটি এডওয়ার্ড। হু ওন্ড আ পাবলিশিং কোম্পানি, তার মানে এই লোকটি এডওয়ার্ডের একটি পাবলিশিং হাউস ছিল, ঠিক আছে, দ্যাট স্পেশালাইজড ইন চিলড্রেন্স বুকস, যেটা হচ্ছে বাচ্চাদের বই লিখতো। সো স্ট্রেটমেয়ার নোটিস করলো স্ট্রেটমেয়ার
ইনক্রিজিং পপুলারিটি অফ মিস্ট্রি স্টোরিজ অ্যামং অ্যাডাল্টস, মানে যখন এই অ্যাডাল্টরা যারা হচ্ছে, মানে টিনেজ থেকেই আস্তে আস্তে অ্যাডাল্ট হয়, তো এদের মধ্যে খুব পপুলারিটি আছে মিস্ট্রি স্টোরিজ। অ্যান্ড সারমাইজ মানে কি গেস করেছিল, এবং এটা ওরা গেস করেছিল দ্যাট চিলড্রেন উড এনজয় রিডিং মিস্ট্রিজ অ্যাবাউট ইয়াঙ্গার ডিটেকটিভস, মানে যারা হচ্ছে একটু ইয়াং ডিটেকটিভ হবে তাদের স্টোরি পড়তে কিন্তু তারা খুবই পছন্দ করবে। উইথ হোম দে কুড আইডেন্টিফাই দেমসেলভস, যাদের সাথে তারা অ্যাকচুয়ালি নিজেদেরকে মেলাতে পারবে। ঠিক আছে, ওকে। হি ফার্স্ট ডেভেলপড ইচ বুক উইথ অ্যান আউটলাইন। তারপরে সে, মানে এই যে এডওয়ার্ড স্টেটমেয়ার, এ কী করলো না, তারপরে সে প্রত্যেকটা বইকে ডেভেলপ করতে লাগলো উইথ অ্যান আউটলাইন, একটা এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে, ডিসক্রাইবিং প্লট অ্যান্ড সেটিং। এবার আস্তে আস্তে এরকম মিস্টেরিয়াস প্লট এবং সেটিং নিয়েই কিন্তু সে আস্তে আস্তে তার লেখাগুলোকে শেপ করতে লাগলো। ওয়ান্স দ্যাট ইজ কমপ্লিটেড, যখন এরকম প্লটিং বা এই সমস্ত জিনিস সেটিংটা যদি ঠিকঠাক হয়ে যায়, তারপরে সে ঘোস্ট রাইটারদেরকে কী করে, হায়ার করে টু কনভার্ট ইট ইন্টু আ বুক স্লাইটলি ওভার 200 পেজেস, মানে 200 পেজ থেকে একটু বেশি যাতে লিখতে পারে এরকম ঘোস্ট রাইটারদেরকে তিনি অ্যাপয়েন্ট করতো। ওয়ান স্টেটমেয়ার অ্যাপ্রুভ দ্য বুক, এবং ঘোস্ট রাইটারদের যখন লিখে তারা টাকা নিয়ে চলে যেত, তখন একবার যদি বইটাকে স্টেটমেয়ার অ্যাপ্রুভ করে দিত, ইট ওয়েন্ট টু দ্য প্রিন্ট, তারপরে এটা আস্তে আস্তে কিসে চলে যেত না, প্রিন্ট, মানে বই আকারে পাবলিশ হবে বলে চলে যেত। বোথ দ্য সিরিজ র্যান ফর সো মেনি ইয়ার্স, মানে এই দুটো সিরিজ, মানে এই যে গার্লদের জন্য একটা আর বয়েজদের জন্য একটা, এটা ফর সো মেনি ইয়ার্স, অনেক বছর ধরেই চলেছে। দ্যাট ইজ ওয়াই, ঠিক এই কারণেই বোথ অফ দেম হ্যাড আ নাম্বার অফ ডিফারেন্ট ঘোস্ট রাইটার্স, এবং এই কারণে অনেক দিন ধরে চলেছে, সুতরাং অনেক ঘোস্ট রাইটার মিলে এটা কিন্তু লিখেছে। হাউএভার দ্য ফার্স্ট রাইটার ফর ইচ সিরিজ, কিন্তু যাই হোক, যে প্রথম যিনি ছিলেন, যিনি আর কি ইচ সিরিজ, যেটা প্রথম যিনি লিখতে আরম্ভ করেছিলেন, প্রুভ টু বি দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল, তিনিই কিন্তু সবথেকে বেশি প্রভাবশালী ছিলেন। তিনি কে না, হি ওয়াজ আ কানাডিয়ান জার্নালিস্ট বাই দ্য নেম অফ লেসলি ম্যাকফারলানে। ঠিক আছে, লেসলি ম্যাকফারনালে। তো লেসলি ম্যাকফারলানে হচ্ছে সেই কানাডিয়ান জার্নালিস্ট, যিনি হচ্ছেন এই প্রত্যেকটা সিরিজের প্রথমটি লিখেছেন। আ ফিউ ইয়ার্স লেটার, কিছু বছর পরে, মিলড্রেড এ ওয়ার্ড, যিনি কিনা একটা ইয়াং রাইটার ছিল ফ্রম আইওয়া, ওকে, আইওয়া, বিগেন রাইটিং দ্য ন্যান্সি ডিউ বুকস। তো তিনি, এই যে ওয়ার্ড, হচ্ছে এবার ন্যান্সি ডিউ বুকস লিখতে আরম্ভ করেছিলেন। নাও অলদো দে ওয়ার ইউজিং প্রিপেয়ার্ড আউটলাইন্স, যদিও ওই যে এডওয়ার্ড আর কি আউটলাইন প্রিপেয়ার করে দিত, যদিও তারা ওটা ইউজ করছিল, বাট বোথ ডেভেলপড ক্যারেক্টার দেমসেলভস। ঠিক আছে, কিন্তু ক্যারেক্টারগুলো কিন্তু তারা নিজেরা, এই যে ফার্স্ট যারা লিখতো এক্ষেত্রে কারা ছিল, এই যে ওয়ার্ড ছিল অ্যান্ড এই যে ম্যাকফারলানে ছিল, এরা কিন্তু নিজেদের মতো করেই ক্যারেক্টারটা ডেভেলপ করতো। ওয়ার্ড হ্যাড বিন আ স্টার কলেজ অ্যাথলেট। তো ওয়ার্ড কী ছিল না, তিনি একদম স্টার কলেজ অ্যাথলেট ছিলেন, মানে একজন অ্যাথলেট, ফার্স্ট ক্লাস অ্যাথলেট ছিল, মানে স্পোর্টসম্যান। ঠিক আছে, অ্যান্ড গেভ ন্যান্সি আ সিমিলার এবিলিটি, এবং ন্যান্সিকেও তিনি তাই জন্য একই ধরনের এবিলিটি দিয়েছেন, তার মানে ন্যান্সিও হচ্ছে স্পোর্টস পার্সন। ঠিক আছে, ম্যাকফারলানে ইউজড এলিমেন্টস অফ এ স্মল কানাডিয়ান টাউন টু ক্রিয়েট বেপোর্ট। সো বেপোর্ট একটা জায়গার নাম। তো ম্যাকফারলানে কী করেছে না, তার যে ছোট কানাডিয়ান টাউন আছে, মানে কানাডাতে তার যে পরিচিত টাউনটা আছে, ঠিক একইভাবে তিনিও বেপোর্টের টাউনটাকে ঠিক একইভাবে গড়ে তুলেছিলেন। দ্য হার্ডি বয়েজ ফিকশনাল হোম টাউন। ঠিক আছে, এই যে হার্ডি বয়েজদের হোম টাউনের নাম কি ছিল, বেপোর্ট ছিল। ওকে, অলদো বোথ দ্য বুকস ওয়ার পপুলার উইথ চিলড্রেন, যদিও এই দুটি বই ছিল চিলড্রেনদের কাছে খুবই পপুলার, নট এভরি ওয়ান অ্যাপ্রুভড অফ দেম, কিন্তু প্রত্যেকে তো, বাচ্চারা তো পছন্দ করতো, তার মানে কি প্রত্যেকে পছন্দ করতো, একদমই নয়। তো কারা অপছন্দ করতো, ক্রিটিক্স থট দ্য প্লটস ওয়্যার আনরিয়েলিস্টিক। ক্রিটিক্স খুব মনে করতো যে না, এই প্লটগুলো কিন্তু খুবই আনরিয়েলিস্টিক, মানে একদমই এখানে কোনো বাস্তবের কোনো টাচ নেই। মেনি টিচার্স অ্যান্ড লাইব্রেরিয়ানস, মানে অনেক টিচার্স এবং লাইব্রেরিয়ানসরা কী করতো, অবজেক্টেড টু দ্য ঘোস্ট রাইটিং প্রসেস। ঠিক আছে, এই ঘোস্ট রাইটিংয়ের যে প্রসেসটা আছে সেটাতেও কিন্তু অবজেকশন জানাতো, ক্লেমিং it was designed to produce books quickly rather than create quality literature। মানে ঘোস্ট রাইটিং হলে কি হয়, যে তাড়াতাড়ি বই তো লেখা হয়ে যায়, কিন্তু এখানে কি কোয়ালিটি লিটারেচার হয়, মানে কোয়ালিটিভাবে কোনো সাহিত্য কি তৈরি হয়।
পারহ্যাপস নট, মানে অ্যাকর্ডিং টু দ্য টিচার্স অ্যান্ড লাইব্রেরিয়ানস, ঠিক আছে। তো সাম লাইব্রেরিজ, কিছু কিছু লাইব্রেরি এরকম আছে, ইনক্লুডিং দ্য নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি, ইভেন রিফিউজ টু ইনক্লুড দ্য বুকস ইন দেয়ার চিলড্রেন্স কালেকশন। ইভেন এরকমও লাইব্রেরি আছে যেটা হচ্ছে নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরি, তারা তো তাদের চিলড্রেনদের কালেকশনে এই বইটাকে ইনক্লুড পর্যন্ত করেনি। ওকে, আইরনিক্যালি মানে হচ্ছে ওই যে স্যাটারিক্যালি বা ব্যঙ্গাত্মকভাবে বলতে গেলে, দিস ডিসিশন অ্যাকচুয়ালি ট্রিগার্ড দ্য সেলস অফ দ্য বুকস, মানে ওরা লাইব্রেরিতে রাখেনি, তার জন্য মানুষের আরও বেশি কিউরিওসিটি হয়েছে যে কেন রাখেনি, এই কারণে এটা আরও ট্রিগার্ড করে দিয়েছিল যে সেলস অফ দ্য বুকস, মানে বইগুলোকে, বইয়ের যে সেল ছিল সেটাকে আরও ইনক্রিজ করে দিয়েছিল। রিগার্ডলেস অফ দ্য কন্ট্রোভার্সিস, মানে এই যে কন্ট্রোভার্সিটা চলছে সেই সব সমস্ত জিনিসকে পাশে হাঁটিয়ে অ্যাবাউট দেয়ার লিটারারি মেরিট, মানে কতটা কি এখানে লিটারারি মেরিট ছিল, মানে কতটা সাহিত্যর গুরুত্ব ছিল বা কতটা এটা কোয়ালিটি ছিল, সেই সমস্ত জিনিসগুলোকে যদি আমরা সরিয়ে রাখি, ইচ সিরিজ অফ বুকস হ্যাজ exerted an undeniable influence on American and even global culture, মানে আমরা যদি এই সমস্ত কেমন কোয়ালিটি বা এই যে যা যা কন্ট্রোভার্সি হয়েছে এগুলোকে আমরা যদি সরিয়ে দেখি, তাহলে এই দুটো বই, এই দুটো ডিটেকটিভ স্টোরিগুলোই কিন্তু আমেরিকান এবং গ্লোবাল কালচার, ওভারঅল ওয়ার্ল্ডে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা গ্রহণ করেছিল। ওকে, তো খুবই বড় ছিল কম্প্রিহেনশনটা, অ্যান্ড আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো চলো কোয়েশ্চেনের সলিউশনগুলো আমরা করে নিই। A ghost writer is someone who writes about the ghost and strange events, does not receive credit as an author. এটাই উত্তর হবে, ঠিক আছে। ঘোস্ট রাইটার হচ্ছে তারাই যারা শুধুমাত্র পয়সার বিনিময়ে লিখে যান এবং তাদের কোনো রকম অথরশিপের কোনো রকম ক্লেম দেওয়া হয় না। সো অপশন নাম্বার বি উইল বি কারেক্ট আনসার, ঠিক আছে। নাও নেক্সট কি কোয়েশ্চেন বলা হয়েছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সারমাইজড মিনস। সারমাইজড মানে হচ্ছে গেস, ঠিক আছে। অপশন নাম্বার এ উইল বি কারেক্ট আনসার। The Hardy Boys and Nancy Drew stories were created on the idea that কিসের বেসিসে এই জিনিসটাকে তৈরি করা হয়েছে, এই যে হার্ডি বয়েজ আর ন্যান্সি ডিউ, যে চিলড্রেন এনজয় রিডিং অ্যাবাউট দ্য ক্যারেক্টার্স দে ক্যান রিলেট টু, ঠিক আছে। চিলড্রেনরা হচ্ছে সেই সমস্ত বই পড়তে পছন্দ করে যেটা হচ্ছে তারা নিজেদের সাথে মেলাতে পারে। সো অপশন নাম্বার বি উইল বি কারেক্ট আনসার। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, দ্য ন্যান্সি ডিউ মিস্ট্রি সিরিজ ওয়ার ইন্ট্রোডিউসড ইন, ঠিক আছে। কবে ইন্ট্রোডিউস করা হয়েছিল, আমরা দেখেছিলাম 1927 ইন্ট্রোডিউস করা হয়েছিল এবং বই হিসেবে পাবলিশ করেছিল 1930। তো আমার এখানে কিন্তু বলা হয়েছে ইন্ট্রোডিউস কবে করা হয়েছে, তো আমরা এটা বলবো, সরি ন্যান্সি ডিউ বলেছে, আমি হার্ডি বয়েজের বলছি। চলো আমরা একবার দেখে নিই, ঠিক আছে। এখানে ন্যান্সি ডিউ কথা বলা হয়েছে, এই যে 1930। দেখো, that in 1930 a similar series was created for girls featuring a 16-year-old detective Nancy Drew। তার মানে এটা হচ্ছে 1927 কাকে করা হয়েছিল, হার্ডি বয়েজকে করা হয়েছিল, এবং 1930 কাকে করা হয়েছিল, ন্যান্সি ড্রিউ। সো দ্য আনসার উইল বি 1930, ঠিক আছে, 1930। সো অপশন নাম্বার ডি উইল বি কারেক্ট আনসার। ওকে, নেক্সট কি বলেছে, হুইচ উড বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল অফ দ্য প্যাসেজ। কোনটা অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল হবে, আমার মনে হচ্ছে এটা হওয়াটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট, দ্য হার্ডি বয়েজ অ্যান্ড ন্যান্সি ড্রিউ আ ঘোস্ট রাইটিং সিরিজ, ঠিক আছে। তো এটা, তারপরে কি আছে, হু ওয়াজ দ্য রিয়েল রাইটার অফ দ্য সিরিজ অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। তো এখানে রিয়েল রাইটার কে ছিল, এই প্যাসেজ ওয়াইজ কে ছিল। দেখো হার্ডি বলে এখানে কিন্তু আমরা কোনো রাইটার পাইনি, বরং হার্ডি আমরা কি পেয়েছি, হার্ডি বয়েজ, ঠিক আছে। এখানে আনসারটা কিন্তু এই লেসলি ম্যাকফারল্যানে হবে। কেন হবে আমি দেখাচ্ছি, কোয়াইট ডিফিকাল্ট টু ফাইন্ড আউট আর কি। আচ্ছা, এই দেখো এখানে দেওয়া আছে, হি ওয়াজ আ কানাডিয়ান জার্নালিস্ট বাই দ্য নেম অফ লেসলি ম্যাকফারল্যানে, ঠিক আছে, ম্যাকফারল্যানে। তো এই ছিল সে, যে কিনা এই যে ফার্স্ট রাইটার, যে কিনা প্রুভ টু বি দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল। এই যে এখানে লেখা আছে, হাউএভার দ্য ফার্স্ট রাইটার ফর ইচ সিরিজ প্রুভ টু বি দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল, হি ওয়াজ আ কানাডিয়ান জার্নালিস্ট বাই দ্য নেম অফ লেসলি ম্যাকফারল্যানে। ওকে, আর এরা কি করেছে, ন্যান্সি ডিউটা লিখেছিল কে, এই যে ওয়ার্ড লিখেছিল ন্যান্সি ডিউ। ওকে, সো এখানে ম্যাকফারল্যানেই কিন্তু আনসারটা হবে। ওকে, আমি একটু বেশি নিচে স্ক্রল করে ফেলেছি, সো সরি। ঘোস্ট রাইটিং, ওকে এইটা। সো এটার আনসার হয়েছে অপশন নাম্বার সি। তারপর আমাদের কি আছে,
সাম টিচার্স অ্যান্ড লাইব্রেরিয়ানস অবজেক্টেড টু দ্য ঘোস্ট রাইটিং সিরিজ বিকজ, কিসের জন্য? বিকজ দে বিলিভ দ্যাট, এই যে এইটা হচ্ছে কোয়ালিটি লিটারেচারের মধ্যে কিন্তু পড়ে না, দে বিলিভ দ্যাট দ্য বুকস ওয়্যার নট কোয়ালিটি লিটারেচার। ওকে, অ্যান্ড 45 নাম্বার কোয়েশ্চেন কি বলা আছে? হুইচ অফ দ্য ফলোয়িং ডিসক্রাইবস দ্য অথার্স অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য সিরিজ। তো এখানে কীরকম অথারটার কীরকম অ্যাটিটিউড প্রকাশ পাওয়া গেছে? তো আমার মনে হয়েছে এখানে ব্যালেন্সড অ্যান্ড রেসপেক্টফুল, বিকজ ও ঘোস্ট রাইটিংটাকে বলছে যে এরকম এরকম হচ্ছে, কিন্তু ওই যে ক্রিটিক্যাল খুব একটা নয়, এবং উল্টে বলেছেন যে হ্যাঁ মোটামুটি এটা আমেরিকান লিটারেচার এবং অন্যান্য লিটারেচারে এটি খুব ভালো, মানে ওয়ার্ল্ড লিটারেচার এটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে। ঠিক আছে, সো এই ছিল আমাদের কম্প্রিহেনশন পার্টটা। তো এবার আমরা পার্ট বিটা সলিউশন করে নিই, পেডাগজি পার্টটা। জেন্ডার স্টিরিওটাইপস ক্যান বি ডিসকারেজ। তো কীভাবে জেন্ডার স্টিরিওটাইপসটাকে ভাঙা যাবে? সেটা হচ্ছে হেল্পিং দ্য বয়েজ টু অ্যাকসেপ্ট ফেলিয়ার, এনকারেজিং গার্লস টু টেক আপ স্পোর্টস, আস্কিং গার্লস টু অ্যারেঞ্জ দ্য স্ন্যাক্স ফর আ ক্লাস পিকনিক, অ্যান্ড এনকারেজিং গার্লস টু টেক আপ চ্যালেঞ্জিং জবস ইন লাইফ। সো অপশন নাম্বার ডি এটাই কিন্তু হবে, যে জেন্ডার স্টিরিওটাইপ যদি গার্লসরা এনকারেজিং বা চ্যালেঞ্জিং জবস নেয় নিজেদের লাইফে, তাহলে কিন্তু জেন্ডার স্টিরিওটাইপটাকে ভাঙা যাবে। জেন্ডার স্টিরিওটাইপ মানে কি? যে ছেলেরা ছেলেদের মতো কাজ করবে, মেয়েরা মেয়েদের মতো কাজ করবে, এই যে স্টিরিওটাইপ একটা হয়ে আসছে সমাজে, এইটাকে বলা হচ্ছে জেন্ডার স্টিরিওটাইপ। নাও তারপরে কি বলা আছে? অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্ট টেস্ট কি? ভার্বাল স্কিল, ম্যানুয়াল ডেক্সটারিটি, নিউমেরিক্যাল এবিলিটি, না ম্যানিপুলেশনস অফ সিম্বল। সো অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স মানে হচ্ছে যেখানে সাইন, সিম্বল, এই সমস্ত জিনিস নিয়ে ডিসকাশন করা হয়। তো এটা হচ্ছে অপশন নাম্বার ডি। ওকে, 48 কি আছে? টুডে এমফাসিস শুড বি গিভেন টু। কিসের ওপরে বেশি এমফাসিস দেওয়া থাকবে? ইলেকট্রনিক গ্যাজেটস ইউজ ফর টিচিং লার্নিং প্রসেস, ইলেকট্রনিক গ্যাজেটস ইউজ করা হবে, না চক টক মেথড ইউজ করা হবে, না ফরেন কোলাবোরেশন করা হবে, না ভ্যালু বেসড টিচিং লার্নিং প্রসেস দেওয়া হবে? তো অবশ্যই ভ্যালু বেসড টিচিং লার্নিং প্রসেস। সো অপশন নাম্বার ডি উইল বি দ্য রাইট আনসার। এফেক্টিভ লার্নিং টেক্স প্লেস ওয়েন স্টুডেন্টস আর। কখন এফেক্টিভ লার্নিং হবে? মানে যথাযথ উপায়ে হবে যখন স্টুডেন্টসরা ইন্টারঅ্যাক্টিভ হবে। কোয়াইট মানে চুপচাপ থাকবে, ওবিডিয়েন্ট হবে, প্রিপেয়ারিং ফর এক্সাম। এটা তো একদমই অপশনটা নয়। ঠিক আছে, অপশন নাম্বার 3 উইল বি কারেক্ট আনসার। আ টিচার ক্যান বেস্ট ডেভেলপ কমিউনিকেটিভ স্কিলস উইথ দ্য স্টুডেন্টস বাই। কীভাবে কমিউনিকেটিভ স্কিল হচ্ছে একটা টিচার গড়ে তুলতে পারবে? কীভাবে তুলতে পারবে? এনকারেজিং টু স্পিক ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ কন্টিনিউয়াসলি। যদি এখানে কমিউনিকেটিভ স্কিল বলেছে না, তো কারোর সাথে কমিউনিকেশন করতে গেলে আমাদের কী করতে হবে? স্পিক করতে হবে। তো অপশন নাম্বার এ উইল বি কারেক্ট আনসার। গিভিং ডিকটেশন, ডিকটেশন দিলে তোমার মানে একটা তুমি যদি ডিকটেশন দাও, কমিউনিকেটিভ স্কিলটা স্টুডেন্টদের কিন্তু ইনক্রিজ হবে না, তারা জাস্ট শুনে শুনে লিখবে। কারেক্টিং গ্রামার অ্যান্ড স্পেলিং, গিভিং স্টুডেন্টস হোমওয়ার্ক ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ। না, এটাই অপশন নাম্বার এ উইল বি কারেক্ট আনসার। while communicating ideas in writing in written form grammar has। যখন কমিউনিকেটিং আইডিয়াসগুলো আমরা রিটেন ফর্মে লিখবো, মানে আমরা যখন রিটেন কিছু লিখবো, গ্রামারের কী রোল আছে? কি রোলই কিন্তু আছে। ঠিক আছে, গ্রামার হ্যাজ আ কি রোল। এখানে কি মানে হচ্ছে মুখ্য রোল। কি প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের সব থেকে কি মানে প্রধান প্রিন্সিপাল বা মুখ্য প্রিন্সিপাল কি? টু মোটিভেট দ্য স্টুডেন্টস ইন দ্য প্রসেস অফ লার্নিং। সো এটাই হবে, মোটিভেট করা স্টুডেন্টদের। ঠিক আছে, তুমি একবার যদি মোটিভেট করে দাও, তো তারা নিজেরাই কিন্তু বাকিটা শিখে নেবে। ঠিক আছে, ইন আ ল্যাঙ্গুয়েজ টিচিং ক্লাস দ্য প্রাইমারি স্কিলস টু বি ডেভেলপড ইন চিলড্রেন আর। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ টিচিং যেখানে করা হবে, স্টুডেন্টদের মধ্যে কি কি বেশি করে আমাদের ইনস্টিল করতে হবে বা দিতে হবে, সেটা হচ্ছে লার্নিং এবং স্পিকিং দুটোই, লিসেনিং অ্যান্ড স্পিকিং দুটোই। ঠিক আছে, শুধু লিসেনিং না, শুধু স্পিকিং না, শুধু রাইটিং নয়, আমাদের স্পিকিং এবং লিসেনিং দুটোই আমাদের দিতে হবে। ওকে, অপশন নাম্বার সি। আ মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম মানে হচ্ছে অনেক ভাষাভাষীর স্টুডেন্ট যখন থাকে সেটাকে বলা হয় মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম। তো এখানে হচ্ছে স্টুডেন্টস উইথ ডিফারেন্ট মাদার টাংস, এইটাই হবে। ঠিক আছে, ডিফারেন্ট রিজিয়ন্সের কোনো কথা নেই। তোমার লিঙ্গুয়াল মানে হচ্ছে যারা হচ্ছে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ বলে, ডিফারেন্ট মাদার টাংস আছে এটা। আর এইগুলো হচ্ছে তোমার অপশনগুলো কেটে যাবে। অপশন নাম্বার এ উইল বি কারেক্ট আনসার। ওভার লার্নিং জিনিসটা কি? ওভার লার্নিং হচ্ছে যখন তোমার গোটা পড়াটা
প্রিপেয়ার হয়ে গেছে, লার্ন হয়ে গেছে, বাট স্টিল তুমি সেটাকে নিয়ে পড়াশোনা করছো। তো এটা হচ্ছে অপশন নাম্বার এ। দেখো, প্র্যাকটিস দ্যাট কন্টিনিউস আফটার এ পারফেক্ট রিকল হ্যাজ বিন অ্যাচিভড, মানে তোমার পারফেক্টলি একদম রিকল হয়ে গেছে, তোমার পুরোটাই মুখস্থ হয়ে গেছে, বাট স্টিল তুমি ওই জিনিসটা করছো। মুখস্থ মিনস এখানে অ্যাবজর্ব করা বা লার্ন করা। ওকে, সো অপশন নাম্বার এ। টাস্ক টু ইমপ্রুভ স্পেলিং শুড নট ইনক্লুড, ঠিক আছে। তো স্পেলিং ইমপ্রুভ করার জন্য আমাদের কি ইনক্লুড না করলেও হবে? রিডিং, এটা অবশ্যই করতে হবে, লিসেনিং, শোনাটাও করতে হবে, রাইটিংও করতে হবে, অ্যান্ড ইউজ অফ ডিকশনারি। তো এক্ষেত্রে তোমার স্পেলিং ইমপ্রুভ করার জন্য এখানে কি না করলেও হবে? লিসেনিংটা কিন্তু না করলেও হবে, বিকজ শুনে তো আমরা স্পেলিংটা গেস করতে পারবো না। কিছু কিছু তো আছে যেগুলো, ধরো আমি যদি বলি অফেন, ঠিক আছে, OFTEN, তো সেক্ষেত্রে আমি তো অফেন উচ্চারণ করছি না, এখানে অফটেন তো করছি না, সেক্ষেত্রে এই যে টি উচ্চারণটা তো হচ্ছে না, তো আমার শুনেও কোনো কাজ হচ্ছে না। তো এখানে অপশন নাম্বার বি উইল বি কারেক্ট আনসার, ঠিক আছে, এটা দরকার নেই। গিভিং ডিকটেশন ইজ নট ইউজ ফর, ডিকটেশন দিলে ইজ নট ইউজফুল ফর, ডিকটেশন কিসের জন্য ইউজফুল নয়? সেটা হচ্ছে লার্নিং দ্য কারেক্ট ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ, অবশ্যই, ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ স্কিল, অবশ্যই, ডেভেলপিং শর্ট টার্ম মেমোরি, এইটাই নয় কিন্তু, ঠিক আছে, আর হেল্পিং দ্য স্টুডেন্টস টু স্পেল কারেক্টলি। সো এইটা শর্ট টার্ম নয় কিন্তু, ডিকটেশন শুনতে 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 আস্তে আস্তে ওটা তোমার অভ্যাসে লং টার্ম মেমোরিতে গিয়ে পরিণত হয়। সো অপশন নাম্বার সি উইল বি কারেক্ট আনসার। হাউ ক্যান ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যান্ড প্রফিসিয়েন্সি বি এভ্যালুয়েটেড? তো ল্যাঙ্গুয়েজ কতটা কম্প্রিহেনশন, কতটা বোঝা গেল এবং কতটা প্রফিসিয়েন্সি মানে দক্ষতা এলো, সেটা কিভাবে এভ্যালুয়েট করা যায়? এটা হচ্ছে অপশন নাম্বার A will be correct answer, throughout the course, মানে by evaluating all the four skills. four skill মানে কি? রিডিং, রাইটিং, লিসনিং অ্যান্ড স্পিকিং, ঠিক আছে, এই চারটে স্কিলকেই কিন্তু থ্রু আউট দ্য কোর্স, মানে সবসময় প্রত্যেকটা কোর্সের একদম এমন নয় যে তোমার শুধুমাত্র অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্সেই গিয়ে এভ্যালুয়েশন করতে হবে। সো অপশন নাম্বার A will be correct answer. এবং 59-এর কোয়েশ্চেন কি আছে? হোয়াট ইজ দ্য মেইন চ্যালেঞ্জ অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন আ ডাইভার্স ক্লাসরুম? কি সমস্যাটা কি হয় না, ফেসিং স্লো অ্যান্ড উইক লার্নার্স, এটা নয়, স্লো এবং উইক লার্নার্স কেউই হয় না। ফেসিং মিক্সড এবিলিটি গ্রুপ অফ লার্নার্স, যে একজন খুবই ভালো মানে হচ্ছে খুব কুইকলি ক্যাচ করে নেয় যা কিছু বলা হয়, কেউ আছে স্লো উইক লার্নার্স থাকলে একটু সমস্যা হয়। তো শুধু মিক্সড এবিলিটি যদি থাকে সেটাই কিন্তু চ্যালেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, এটাই হচ্ছে অপশন নাম্বার বি উইল বি কারেক্ট আনসার। নেক্সট কি আছে? হোয়াইল ইউজিং প্রবলেম সলভিং মেথড দ্য টিচারের কি করা উচিত? পার্টিসিপেট অ্যাক্টিভলি ইন দ্য প্রসেস, এনকারেজ ডাইভার্জেন্ট থিঙ্কিং, আস্ক দ্য স্টুডেন্ট টু কনসাল্ট দেয়ার প্যারেন্টস অ্যান্ড লুক অ্যাট দ্য স্টুডেন্টস অ্যাক্টিভিটিস ফ্রম আ ডিস্টেন্স। তো এখানে এই যে এনকারেজ দ্য স্টুডেন্টস, ডাইভার্ট থিঙ্কিং, ঠিক আছে, তো প্রবলেম সলভিং আমরা যখন করব তখন স্টুডেন্টকে ডাইভার্জেন্টলি থিঙ্ক করতে বাধ্য করা হবে। ডাইভার্জেন্ট থিঙ্কিং মানে কি? শুধুমাত্র একটা দিকেই ভাবলে হবে না, তার পজিটিভ, নেগেটিভ, তার কি কি হিস্টোরিক্যাল ছিল, মানে হিস্টোরিক্যাল অ্যাসপেক্ট বা ওভারঅল এনি কাইন্ড অফ থিং, মানে বিভিন্ন ডাইভার্স প্রসেসে তোমাকে ভাবাতে হবে স্টুডেন্টদেরকে, ঠিক আছে, একটা দিকে ওরিয়েন্ট করে হবে না। সো এই ছিল আমাদের 30 কোয়েশ্চেন্স, আশা করি এটা বুঝতে পেরেছো। এবং নেক্সট দিন আমরা অন্য কোনো পেপার সলিউশন করব। সো স্টে টিউনড ফর মোর। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।